আমার উপর অভিমান করেও দূরে চলে গেছে মিষ্টি। এবারে এতটাই দূরে চলে গেছে যে ও বেঁচে আছে না মরে গেছে আমরা কেউ খোঁজ পাচ্ছি না মিষ্টি। আমি আর পাচ্ছি না মিষ্টি। আমি দেখো আমি বরাবর ওকে দূরে সরিয়ে দিয়ে নীলুকে কাছে টেনেছি। ওই যে নীলুর জোর করে বিয়েটা দিল। এখন ভাবলে বুঝতে পারি আমার মেয়েটা কতটা নিঃস্বার্থ। সে নিজের প্রিয় সবটুকুই বিসর্জন দিয়ে সবটা ওই নীলুর হাতে তুলে দিয়েছিল। সেদিন তো আমিও সবার মতো ওকে ভুল বুঝেছিলাম, দোষারোপ করেছিলাম। সূর্য তো মেরে দিয়েছিল বৃষ্টি, কিন্তু আমার মেয়েটা তো সব পড়াশি, সে তো সংসার করবে না, সে তো সবটা খেয়ে বসে আছে। আমি তো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমার পেটে। কেন রাইয়ের জায়গায় ও বললো না? বললো তো মা, আপনি এভাবে বলবেন না মা। নীলু ওর অপরাধের শাস্তি পাবে মা, কিন্তু ও যেন প্রাণে বেঁচে থাকে। আমি এখন ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করি যে রাই যেন আমাদের কাছে ফিরে আসে। ও যেন আমাদের কাছে এই বাড়িতে সুস্থভাবে সুস্থ শরীরে আমাদের কাছে থাকে, ব্যাস, আর কিচ্ছু না। ভালোই তো ফেসেছেন নীলাঞ্জনা, এবারে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। নিজের দিদিকেও মারলেন, নিজেও রেহাই পেলেন। সম্পত্তি তো দূরের কথা, একবারে পচা পাঁকে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এইভাবে দাঁত বের করে হেসে হেসে কথাগুলো বলার জন্য আপনি এখানে এসেছেন? এটা আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলার ধরন বুঝি? ক্লায়েন্ট তো অনেকভাবে বলা যায়। যাকে সেসব কথা পরে হবে। আপনি এখন বিপদে পড়েছেন, আগে সেখান থেকে বের করবার ব্যবস্থা করি, তারপর না হয় হাসি মশকরা করা যাবে। তারপরে না হয় দুপাত্তর নিয়ে একসঙ্গে বসে হাসি মশকরা ইত্যাদি ইত্যাদি। আপনার মতলবটা কি বলুন তো? আপনি এভাবে আমাকে বের করার জন্য ছুটে এলেন? আমি তো আপনাকে ডাকিনি। ডাকেননি তো, না ডাকলে কি আসা যায় না? আমার নিজেরও তো একটা কর্তব্য আছে, আর সেইটা নেই এলাম বলতে পারেন। আমার কিন্তু আপনার ফিস দেওয়ার মতো টাকা নেই। ঠিক আছে, টাকা না দিতে পারেন, দেবেন না। দেখুন, ফিজ পেমেন্ট অনেক রকম ভাবে হয়, ক্যাশেও হয়, কাইন্ড হয়। আপনারটা না হয় কাইন্ডই থাকলো। আপনি তো মানে সব সতীত্ব বদিত্বে খুব বেশি পাত্তা দেন না। তাছাড়া আপনি যেভাবে ফেসেছেন, এখান থেকে বেরোবার জন্য যে কোনো বাজি রাখা যায়, কি বলেন? আপনার কীর্তিকলাপ তো এই শর্মার থেকে বেশি কেউ জানে না। আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়াটা এই শর্মা ছাড়া কারোর কম্য নয়। বাজে কথা না বলে আপনি আমাকে এখান থেকে কি করে বের করতে পারবেন সেটা বলুন প্লিজ। কোয়েল তো পুলিশের দুঘা পড়তে না পড়তেই সবটা হরহর করে বলে দিল। ভেবেছে হয়তো পুলিশ দয়ার সাগর হয়ে ওকে ছেড়ে দেবে। সে তার ভাবনা, তাকে ভাবতে দিন। আপনি কি বলেছেন? না, আপনি তো অনেক ভালো খেলুড়ে, এই লাইনে নতুন নয়। আপনি কিছু মানে কিছু বলেননি তো, বুঝে শুনে কথা বলেছেন তো? বলেছি,
কিন্তু কোয়েল কি বলেছে সে ব্যাপারে আমি কিছু জানি না। গুড, ভেরি। আচ্ছা, আপনার ফোন থেকে কখনো ফোন করেছিলেন না এই কিডন্যাপারদের? না, একেবারেই না। সেটা ওরা চেক করে দেখে নিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এই জন্যই নীলাঞ্জনা আপনাকে আমার এত ভালো লাগে। ইন্টেলিজেন্ট, দেখতে সুন্দরী, বয়সটাও কম। ছাড়া পাবো কিনা সেটা বলুন। আপনাকে ধরে রাখবে কার সাধ্য? নেক্সট যেদিন ডেট পড়বে সেদিন আপনার জামিন একেবারে পাক্কা। সত্যি সত্যি বলছেন? কথা দিচ্ছি নীলাঞ্জনা। তারপরে আমার ফিসটা কিন্তু সুদে আসলে মিটিয়ে দিতে হবে। পাবেন? আমার নাম অনামিকা। কেমন আছো? কেমন আছো অনামিকা? ভুলে যাও, সব অতীত ভুলে যাও। সেই পুরনো নির্বোধ বোকা রায়পূর্ণাকে মরে যেতে দাও। কবর দিয়ে দাও তাকে। এই অনামিকাই এখন তুমি, তোমার পরিচয়। আমার কিন্তু মাথার পেছনেও দুটো চোখ আছে, আর সেই চোখ দুটো দেখতে পাচ্ছে পর্দার বাইরে দুটো মুখ উকি দিচ্ছে। তা তারা নিউ আন্টির কাছে না এসে বাইরে থেকে উকি ঝুঁকি দিচ্ছে কেন? ভয় পাচ্ছে নাকি? এসো বলছি, ভেতরে এসো, সামনে এসে দাঁড়াও। আমার নাম কি বলতো নিউ আন্টি? হুমা, তোমাদের সঙ্গে তো আলাপ হলো আমার, আর নাম মনে রাখবো না? বলো না কি নাম আমার? কেন? তোমার নাম তোজো। তুমি মিস্টার তোজো, আর তুমি তুমি ম্যাডাম তোতা, তাই তো? তুমি আমাদের নাম কি করে মনে রেখেছো? তোমার নিজের নামই তো মনে নেই। হয়তো নিজের নাম মনে রাখার ইচ্ছেই করেনি, তাই ভুলে গেছি। দুধ তা আবার হয় নাকি নিজের নাম মনে রাখতে ইচ্ছা করে না? তাহলে ভুলে গেলাম কেন? তুমি তো ভারী অদ্ভুত কথা বলো নিউ আন্টি। আচ্ছা ঠিক আছে, এসব কথা ছাড়ো এখন। আমার নাম ভুলে যাওয়া, মনে রাখা এসব না হয় থাক। তাহলে আমরা কি নিয়ে গল্প করব? কেন? তোমাদের গল্প বলবে। আচ্ছা, এই যে আমি তোমাদের বাড়িতে আছি, এখনো পর্যন্ত তোমাদের ভালো নামগুলোই তো আমি জানি না। অনামিকা কথা বলছে, অ্যাটলিস্ট তোজো আর তোতার সাথে কথা তো বলছে, অন্য সময় তো চুপই থাকে। তুমি কি জিজ্ঞেস করেছো আমাদের ভালো নাম? তোমার মনে থাকবে? চেষ্টা করব,
মনে রাখার চেষ্টা তো করব। তুমি তো সারাদিন শুয়ে থাকো, ডক্টর আঙ্কেলের সঙ্গে কথা বলো, তারপর আবার শুয়ে পড়ো। তোমরাও তো আমার কাছে আসো না। সেই যে সেদিন আমাদের মধ্যে এত কথা হলো, তোমরা বললে তোমরা আমার সঙ্গে এসে খেলা করবে, তারপর এলে কোথায়? মা বলেছে আমরা যদি তোমার কাছে আসি আমরা ব্যথা লাগিয়ে দেব। আচ্ছা তুমি বলো তো, আমরা কি এতই ছোট? না না, একেবারে না। অন্যায়, ভারী অন্যায় করেছে, এই কথাটা বলেছে। তোমরা তো বিরাট বড়, তোমরা ছোট নাকি? মায়ের এই কথাটা তোমরা একেবারে শুনবে না, কেমন? যখন মন চাইবে তখন এই ঘরে চলে আসবে, আমার সঙ্গে এসে খেলবে, বুঝেছো? আচ্ছা নিমন্ত্রী, তুমি কোনো গল্প শোনো। আমার সব গল্প ওই নামটার মতো হারিয়ে গেছে। আচ্ছা তোমরা বলো না। আচ্ছা আমি তো শুনলাম তোমরা তোমাদের দাদুর কাছ থেকে অনেক গল্প শোনো, তা তার মধ্যে থেকে একটা গল্প আমাকে শোনাও। না না, দাদুর গল্পগুলো তো খুব বড়, তোমার মনেই থাকবে না। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে তোমার যে গল্পটা মনে আসছে তুমি সেটাই বলো। তাহলে তোমার কোন গল্পটা শোনাই বলো তো? তুমি সিন্ডারেলার গল্প জানো? তুমি বলো, আমি শুনি, কেমন? বাচ্চাগুলোর সাথে বেশ ভালোই ভাব জমিয়েছে বলো মেয়ে। হ্যাঁ, আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় ওর বাড়িতেও বোধহয় কোনো ছোট বাচ্চা ছিল, বা হয়তো ওর নিজেরই কোনো বাচ্চা আছে। ডক্টর আঙ্কেল আমাকে বলেছে ওর কোনো বাচ্চা নেই, বাট শি ইজ ম্যারিড। দেখো না, ওর হয়তো বাচ্চার খুব ইচ্ছে ছিল, তাই এখনো বাচ্চাদের প্রতি ওর এতটা মায়া। জানো, ডক্টর আঙ্কেল আজকে সকালবেলা একটা খুব ভারী অদ্ভুত কথা বলছিলেন। কি বললেন যে অনামিকা যে কাগজ পেনে এতদিন কিছুই লেখেনি, তাতে নাকি বোঝাচ্ছে যে ওর নাকি অতীতকে মনে করার খুব একটা ইচ্ছে নেই। সেটা কেন হবে? দেখো, এটার দুটো কারণ উনি বললেন। প্রথম কারণটা হচ্ছে যে ওর অতীতটা এতটাই ট্রমাটিক ছিল যে সাবকনশিয়াস মাইন্ড এটা মনেই করতে চাইছে না। আর না হলে কি? চুপ করে আছো কেন অঞ্জন, বলো। দেখো, খারাপভাবে নিও না। দ্বিতীয় কারণটা যেটা উনি বলছেন সেটা হচ্ছে অনামিকার হয়তো অতীতকে মনে করার কোনো প্রয়োজন নেই, কারণ ওর সবটা মনে আছে। অসম্ভব, এটা হতেই পারে না। তুমি কি বলতে চাইছো? ওই মেয়েটা দিনের পর দিন আমাদের সকলের সাথে অভিনয় করছে। তুমি মেয়েটা মুখের দিকে তাকিয়ে দেখেছো? ওরকম একটা নিষ্পাপ মুখের একটা মেয়ে, সে আমাদের সবার সাথে অভিনয় করে যাবে? অসম্ভব, এটা হতেই পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। আরে বাবা, আমি কি আমার কথা বলছি নাকি? দেখো, কেন কি বৃত্তান্ত এসব আমি তো কিছু জানি না। ডক্টর আঙ্কেল আমাকে যে কথাগুলো বললেন আমি সেগুলোই শুধু তোমাকে বলছি। দেখো, উনি বলছেন এটা একটা সম্ভাবনা, মানে হতেও পারে, আবার ভুলও হতে হ্যাঁ পারে। আমি বলছি উনি ভুলই বলেছেন, উনি ভুলই বলছেন। শোনো, আমি একজন মেয়ে, হ্যাঁ, আমি না ওর চোখের যন্ত্রণাটা দেখতে পারি, বুঝতে পারি। ও সব সময় মনে করার চেষ্টা করে। আচ্ছা তুমি বলো না, তুমিও তো ওকে দেখেছো, বলো এটা সবসময় কিরকম চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। ওকে দেখলেই বোঝা যায় ও একটা ভালো পরিবারের শিক্ষিত মেয়ে। তুমি বলো তো, ওর মতন একটা শিক্ষিত মেয়ে এরকম একটা অচেনা পরিবেশে, অজানা লোকজনদের মধ্যে কেন নিজেকে অ্যাডজাস্ট করতে যাবে, তাও আবার নিজের লোকজনদের ভুলে? এটা অসম্ভব, এটা হতেই পারে না। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। তো সে হতেই পারে। আচ্ছা, আমি কি ভাবছিলাম জানো তো, মানে রঞ্জনী আমাকে বলছিল যে আমরা যদি ওর একটা ছবি তুলে কাগজে একটা বিজ্ঞাপন দিই কেমন হয় বলো তো? দেখো, আমার কি মনে হয় জানো তো, এখন এসব করলে না এই উল্টো পাল্টা লোকদের উৎপাত শুরু হবে। বরং বলি কি, কিছুটা দিন ওকে একটু সময় দিই, একটু সুস্থ হয়ে উঠুক, তখনও যদি ওর না মনে পড়ে তাহলে না হয় আমরা তখন এরকম চেষ্টা করে দেখবো। ততদিন পর্যন্ত মেয়েটাকে প্লিজ একটু শান্তিতে থাকতে দাও তো। জো হুকুম মেরিয়া। তুমি যেটা বলে দেবে তার উপরে তো আমার কিছু বলারই থাকতে পারে না। ঢং।
উদাস হয়ে কি ভাবছিস? রাগ করেছিস আমার উপর? কথা বলবি না? এই বোকামে, এরকম রাগ করে থাকতে আছে নাকি? বেশি রাগ করা কিন্তু ভালো না। তুই জানিস রাগ করলে তোর এই দুটো গাল ফুলে যায়, আর যদি বেশি ফুলে এবার তো ফটাস করে ফেটে যাবে। এখন রাগ করে থাকবি? কথা বলবি না আমার সাথে? দেখ একদম সুস্থ আছি আমি, ফিরে এসেছি, কিচ্ছু হয়নি আমার, সশরীরে হাজির, ওয়ান পিস। কি দরকার ছিল ফেরার? যেখানে ছিলি সেখানেই তো থাকতে পারতিস। আমি তো বলিনি তোকে ফিরতে। কি করবো বল? খুব মনে পড়ছিল তোর কথা, তোর কথা, বৌমনির কথা, তাই তো চলে এলাম। কিন্তু তুই যদি আবার আমার থেকে মুখ ফিরিয়ে নিস, আমি আবার চলে যাব। ও, তুই আবার চলে যাবি এটা বলতে এখানে এসেছিস, তাই তো? তোর জন্য এসেছি, শুধুমাত্র তোর জন্য। তোর কথা মনে পড়ছিল, শুধু তোর কথা। তুই ছাড়া তো আমাকে আর কেউ বোঝে না স্রোত। খুব মনে পড়ছিল তোর কথা, তাই তো চলে এলাম, চলে এলাম আমি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। স্রোত, স্রোত, কি হয়েছে? কিছু বললে? না, কিছু না। হঠাৎ হঠাৎ মনে হচ্ছিল যেন দিদিভাই এখানেই কোথাও আছে। আমি দিদিভাইকে বড্ড মিস করছি। আমি পারছি না দিদিভাইকে ছাড়া থাকতে। আমি দিদিভাইকে ছাড়া আর কিছু ভাবতেই পারছি না। কতদিনও আমাকে জড়িয়ে ধরেনি, আমাকে স্রোত বলে ডাকেনি, আমাকে বকাবকি করেনি, আমাকে খাইয়ে দেয়নি। স্রোত, দিদি ফিরে আসবে, তুমি দেখো, দিদি ঠিক ফিরে আসবে। আমার গোটা পরীক্ষাটা হয়ে গেল, দিদিভাই একবারও জিজ্ঞেস করলো না, স্রোত কেমন হলো তোর পরীক্ষা? বাবার পর তো সব থেকে বেশি দিদিভাই চাইতো আমি ডাক্তার হই, আমাদের বাড়ির মুখ উজ্জ্বল করি। আর সেই মানুষটাই হারিয়ে গেল। কেন কেন এরকম হবে? আমি পারছি না, আমার দম বন্ধ লাগছে, আমি মরে যাচ্ছি, আমি পারছি না। স্রোত, স্রোত, শান্ত হও, কিচ্ছু হবে না।
ফোন করেছে। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর সার্থক সেনগুপ্ত বলছি। ওকে, আপনি শিওর তো? ওকে। কি বললো? স্রোত, ওরা যেটা বললো সেটা একটা ফাইন্ডিং, কোনো সিদ্ধান্ত নয়, কোনো খবর নয়। তাই তুমি একদম ভেঙে পড়বে না। হ্যাঁ, উফ, তুমি বলো না ওরা কি বললো। ওই ব্লাড স্যাম্পল যেটা রাস্তায় পাওয়া গেছিল ওটা দিদির। একটা মাত্র আশা ছিল মিষ্টি, যে আমার মেয়েটা অন্তত বেঁচে আছে। মিষ্টি, তুমি যে বলেছিলে ধৈর্য ধরে থাকতে, কি হলো বলো? কি লাভ হলো বলো মিষ্টি? বিক্রম যে এত চেষ্টা করলো, আমরা সবাই দম বন্ধ করে অপেক্ষা করলাম যে একটা ভালো খবর আসবে। কি লাভ হলো মিষ্টি বলো? আমার মেয়েটা রক্তাক্ত দেহটা পুলিশ রাস্তায় পেল, তারপরে তো কেউ একটা মা প্লিজ একটু চুপ করবে, একটু চুপ করো। আমার যা সহ্য হচ্ছে না এগুলো, প্লিজ একটু চুপ করো, ভালো লাগছে না। তোমার শান্তি হয়েছে? তোমার শান্তি হয়েছে? শান্তি হয়েছে তোমার? রাই শেষ হয়ে গেছে, তুমি শান্তি পেয়েছো তোমার নির্বাণ। তুমি শান্তি পাবে না। রাই বেঁচে থাকলে তোমার শান্তি হতো না। ওকে ধরতে মারতে তোমার শান্তি হতো। ধরতে আমার মেয়েটাকে মেরে ফেললে তুমি, শেষ করে ফেলেছো তুমি অনির্বাণ। আপনারা সবাই ধরে নিয়েছেন যে রায় আর নেই, তাহলে কি ভাববো বলবে আমাদের? হ্যাঁ, ডিএনএ টেস্টে সবটা ম্যাচ করে গেছে, সবটা। ওখানে কোয়েল বলেছে যে যেখানে ওকে আটকে রেখেছিল সেখান থেকে পালানোর পথে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কিছুটা দূরেই রক্ত পড়েছিল, সেইখান থেকে রক্ত নিয়ে ডিএনএ ম্যাচ করা হয়েছে। সেখান থেকে বলেছে যে হ্যাঁ ইটস পজিটিভ। আর কি হতে পারে? আর কত প্রমাণ লাগবে বলো? আর কত? এরপরেও তুমি বলবে যে রাই বেঁচে আছে? আমরা এক্সপেক্ট করবো সেটা। বিক্রম, রায়ের রক্ত ওখানে পাওয়া গেছে মানে এটা প্রমাণিত নয় যে রায়ের কিছু হয়েছে। রায়ের যদি সত্যি কিছু হয়ে গিয়ে থাকে তাহলে রায়ের দেহ কোথায়? কোথায় রায়ের বডি? কোথাও নেই। প্লিজ প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ, পুলিশের উপর যে প্রেশারটা ক্রিয়েট করা হয়েছে রায়কে খোঁজার জন্য, সেটা কেউ তুলে নেবেন না। প্লিজ প্লিজ, আপনারা পুলিশের উপর থেকে এই প্রেশারটা তুলে নেবেন না। বিক্রম প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমি প্রেশার ক্রিয়েট করছি পুলিশের উপর, তোমরাও প্রেশারটা ক্রিয়েট করো যাতে রায়কে আরো ভালো করে খোঁজা হয়। কারণ আমার এটা বিশ্বাস, আমি বিশ্বাস করি যে রায় বেঁচে আছে, রায়ের কিচ্ছু হয়নি। রায় অপেক্ষা করছে, আশায় আছে যাতে আমরা ওকে গিয়ে বাঁচাই, ওকে উদ্ধার করি। ও কোথাও নেই অনির্বাণ, আমাদের রাই কোথাও নেই। আরে আমার পুরা কোম্পানি আমার মেয়ের মৃত্যু আমাকে দেখতে। ঈশ্বর, তুমি এর আগে আমাকে কেন তুলে নিলে না? আমি হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ এটা মেনে নেবেন না যে আপনার মেয়ে আর নেই। আপনার মেয়ে আছে, বেঁচে আছে, কিচ্ছু হয়নি রায়ের। বিক্রম, মাকে বোঝাও, কিচ্ছু হয়নি রায়ের। অনির্বাণ, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি রায়কে দেখেছো। হ্যাঁ, রায় বেঁচে থাক
পাওয়াটা আমাদের চেয়ে বেশি আর কেউ চায় না, বিশ্বাস করো। এখন মনকে মিথ্যে সান্ত্বনা দিয়ে পরে কষ্ট পাওয়ার থেকে না, এখন সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা অনেক বেটার। আর আমরা যদি এটা মেনেও নিই যে দিদি এখনো বেঁচে আছে, তাহলে হিসেব মতো দিদি এখন ওই কিডন্যাপারদের হাতেই আছে। তাহলে নীলুদি আর কোয়েল এরা কিছুই জানতো না। এখন তো এদের সত্যি লুকিয়ে কোনো লাভ নেই, বরং দিদির হদিস দিতে পারলে এরা বেঁচে যাবে। সার্থক, এটাও তো হতে পারে যে রাই কিডন্যাপারদের কবজা থেকে পালিয়েছে, ও হয়তো কোথাও লুকিয়ে আছে, হতেই তো পারে এটা সার্থক। তাহলে রাই আমাদের সাথে যোগাযোগ করছে না কেন? আমাদের কিছু জানাচ্ছে না কেন? পুলিশের কাছে কেন কোনো খবর নেই অনির্বাণ? আমি জানি না বৌমনি, আমি জানি না, আর আমি জানতেও চাই না। শুধু আমি এতটুকু জানি, আমি আর বাকি সবার মতন এটা মেনে নিতে রাজি নই যে রায়ের মতন একটা লড়াকু এভাবে হেরে যেতে পারে। আমি কোনো মতে এটা মানতে রাজি নই, আর আমি মানবো না। অনির্বাণ দা, এবার পরপর একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, লজিক্যালি ভেবে দেখো। দিদিকে ওরা জোর করে দুটো জায়গায় সই করাবার চেষ্টা করেছিল। একটা হচ্ছে ডিডে, মানে তোমার পাঠানো দলিলে দিদি যদি সই করত তাহলে প্রাপক হিসেবে সই করত। আর একটা যেটা ওরা দিদির সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেটা যদি দিদি সই করতো তাহলে ডোনার হিসেবে মানে দাতা হিসেবে সই করত। দলিলটা হাত বদলের আগে দিদি যদি মারা যায় তাহলে সেই ডিডের কোনো ভ্যালিডিটি থাকে না। কাজেই দিদি মারা গেছে সেটা মিথ্যে রটিয়ে কোনো লাভ নেই, বরং ডিডটা এক্সিকিউট হওয়া অবধি ওরা দিদিকে বাঁচিয়ে রাখতো। নয়তো দিদি বেঁচে আছে বলে এটা সকলকে বিশ্বাস করাতো। আমি জানি না সার্থক, আর আমি জানতেও চাই না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে রাই আছে, রাই বেঁচে আছে। তোমার এত হিসেবের কথা, এত লজিক, এসব আমার মাথায় ঢোকে না, আর আমি ঢোকাতেও চাই না। আমার বিশ্বাস রাই বেঁচে আছে, আর ও বেঁচে আছে মানে ঠিক কোথাও না কোথাও আছে। আমাদের ওকে খুঁজে বার করতে হবে, বাস। আমি এতটুকুই জানি। থাক না অনির্বাণ দা, থাক। তোমার এই নাটকটা এবার বন্ধ করো প্লিজ। আর তুমি দিদিভাইকে খোঁজা নিয়ে এত কথা কেন বলছো? হ্যাঁ, তোমার তো এখন কোয়েলের সাথে বিয়ের কথা ভাবা উচিত, তার প্রিপারেশন নেওয়া উচিত। যে কোয়েলের জন্য তুমি আমার দিদিভাইকে নোংরা ভাবে অপমান করেছো, যে কোয়েলের প্রতি তুমি এতটা চিন্তিত যে তোমাকে ছেড়ে অন্য পুরুষের সাথে পালিয়ে যাওয়া সত্ত্বেও তুমি এতটা দুর্বল। যাও না, যাও গিয়ে তার কথা ভাবো। এই 2 বছরে তুমি দিদিভাইকে যতটা কাঁদিয়েছো, যতটা অপমান করেছো, সারা জীবনে কেউ আমার দিদিভাইকে অতটা কাঁদায়নি বা অপমান করেনি। এই কটা বছরের পরিচয়ে তুমি দিদিভাইকে যতটা কষ্ট দিয়েছো না, সারা জীবনে কেউ দিদিভাইকে অতটা কষ্ট দেয়নি। আর এখন এখানে এসে এই কুমিরের কান্না কেঁদে ভাবছো আমরা সবাই তোমার এই নাটকটাকে বিশ্বাস করব? আরো কিছু খারাপ কথা বলার আগে, আরো কিছু খারাপ কথা শোনার আগে তুমি এখান থেকে চলে যাও অনির্বাণ। তুমি চলে যাও। চলে যাব আমি এখান থেকে, কিন্তু এভাবে হেরে গিয়ে নয়। স্রোত, আমি জানি আমি হাজার অপরাধে অপরাধী, আমি রায়ের অযোগ্য, রায়কে অনেক ছোট করেছি, আমি খুব খারাপ একটা মানুষ, আমি জানি। কিন্তু রায় ফিরে এলেও আমি আর ওর জীবনে ফিরবো না স্রোত, আমি আর ওকে কষ্ট দেব না। কিন্তু এখন এসব কথা থাক প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, এখন সবার আগে আমাদের রায়কে খুঁজে বার করতে হবে। কেন খুঁজে বের করতে হবে দিদিভাইকে? তুমি, আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি দিদিভাইকে খোঁজার জন্য এত এফর্ট দিচ্ছ কেন? কে হয় দিদিভাই তোমার? কে হয়? কেউ হয় না, জাস্ট কেউ হয় না। তোমার লজ্জা করছে না এখানে এসে দিদিভাইয়ের নামে চোখে জল ফেলতে? সবকিছু তোমার ভান, তোমার ড্রামা, সবকিছু। মেজদি ভাই আর কোয়েলের থেকে এক চুল কম অপরাধী তুমি নও। তিলে তিলে দিদিভাইকে মেরে ফেলছিলে তুমি। তোমার দেহ যন্ত্রণায় তো দিদিভাই আধমরা হয়ে গেছিল। মেজদি ভাইরা তো শুধু ওর প্রাণটাই নিয়েছে।
স্রোত চুপ করো, এরকম করো না স্রোত, তোমার শরীর খারাপ হবে স্রোত, এরকম করো না। আমরা সবাই জানি কে কতটা দায়ী। অনির্বাণ হয়তো অনুশোচনা ঢাকার জন্যই বারবার এখানে আসছে, কিন্তু অনির্বাণকে দোষ দিলে কি রাই ফিরে আসবে বলো? তুমি এরকম করো না, চুপ করো। বৌমনি তুমি বুঝছো না, এই লোকটা একটা পাক্কা শয়তান। ওকে বের করে দাও, এই বাড়ি থেকে বের করে দাও। কেন আসছে বারবার এখানে, কেন আসছে? অনির্বাণ দা, যাও না, যাও কোয়েল, রাই, এরপর অন্য একজনের সাথে ঘুরতে শুরু করো। দিদি ভাইয়ের তো তোমার জীবনে কোনো প্রয়োজন কোনোদিন ছিলই না। তোমার শুধু প্রয়োজন ছিল একটা মেয়ে। তা না হলে কেউ নিজের স্ত্রীকে না এভাবে ছোট করে না, এভাবে অপমান করে না। ছোট করে অপমান করে কোয়েলের কাছে ছুটে যায় না। ইউ আর ক্রসিং ইওর লিমিট স্রোত। অনির্বাণ, তুমি এখান থেকে যাও। তোমার আমার প্রতি অনেক উপকার আছে, আমি সবকিছু মাথায় রেখে, সবকিছু তোমার উপকার সবকিছু মাথায় রেখে তোমাকে বলছি, তুমি জাস্ট এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। জাস্ট গেট আউট। চলে যাবো বিক্রম, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদের সবাইকে একটা কথা বলে যাচ্ছি। রাই এই পৃথিবীতে আর নেই, এটা আমি সেদিন বিশ্বাস করব যেদিন আমাকে কেউ রাইয়ের মৃতদেহ দেখাবে। তার আগে নয়। ততদিন পর্যন্ত আমি রাইকে খুঁজবো।